হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 10 আফ্রিকা মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগে অলরেডি আফ্রিকা মহাদেশে কিছু প্রশ্ন উত্তর আমি দিয়েছি, সেগুলো অবশ্যই পড়বে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। সবার প্রথমে প্রশ্ন, আফ্রিকার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ভিডিওটা প্রত্যেকে লাইক শেয়ার করে দিও। উত্তর আমরা লিখব, আফ্রিকার প্রধান নদীগুলি হলো নীল, কঙ্গো, নাইজার ও জাম্বেসি। নীলনদ সম্বন্ধে লিখব, ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত। নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা। এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিমি। টাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। এই জলধারা কয়গা হ্রদ অতিক্রম করে আলবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল জগল ও পূর্ব দিক থেকে সোবার্ট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। নেক্সট পরেরটা লিখব কঙ্গো। কঙ্গো বা জাইরে হলো আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, প্রায় ৪,৭০০ কিমি। জাম্বেসির উত্তর প্রান্তে টাঙ্গানিকা হ্রদ থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিম ও দক্ষিণে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। নেক্সট লিখব নাইজার। নাইজার সম্বন্ধে লিখব, নাইজার হলো আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী, দৈর্ঘ্য ৪,১৮০ কিমি। নদীটি আফ্রিকার পশ্চিম উপকূলের গিনি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরের অন্তর্গত গিনি উপসাগরে পড়েছে। নেক্সট জাম্বেসি। জাম্বেসি এখানটা একটা ডট দিতে হবে, ওকে। দিয়ে আমরা লিখব, জাম্বেসি হলো আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় ৩,৫৪০ কিমি। দক্ষিণের উচ্চ মালভূমি অঞ্চলের পশ্চিম ভাগে উৎপন্ন হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। নেক্সট আমরা ব্যাখ্যা করব মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো সম্বন্ধে আমরা কি লিখব, আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত হয়েছে। নেক্সট, এথিওপিয়া উচ্চভূমির থেকে প্রসারিত হওয়া পর্বতশ্রেণী একটি হলো মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, ৫,৮৯৫ মিটার, ব্যাকেটে লিখে দেব। নেক্সট, নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও এর উচ্চতা বেশি হওয়ার জন্য সারা বছর চূড়ায় বরফ জমে থাকে। নেক্সট আমরা লিখব গ্রস্ত উপত্যকা, দ্য গ্রেট রিফল ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। এটা লিখব উত্তর ও পূর্ব উচ্চ মালভূমি। এটা উত্তর পূর্ব হবে না, এটা ভুল এসছে, এটা হবে পূর্বের। লিখব পূর্বের উচ্চ মালভূমির সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অংশ হলো দ্য গ্রেট রিফল ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। নেক্সট লিখব, এটি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। এই উপত্যকাটি প্রায় ৬,৪০০ কিমি দৈর্ঘ্য। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের ফাটল সৃষ্টি হয়। দুটি ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে এই উপত্যকা বা এই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। এই গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়। হ্রদগুলির দৈর্ঘ্য ও গভীরতা অনেক বেশি। টাঙ্গানিকা, মালাউট, অ্যালবার্ট সবই এই রকম একটা হ্রদ। নেক্সট লিখব নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট। এখানে লিখব দক্ষিণ আফ্রিকার উচ্চভূমিতে অবস্থিত তৃণভূমি ভেল্ট নামে পরিচিত। এখানকার জলবায়ু কিছুটা চরম ভাবাপন্ন। এই অঞ্চলে শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। গ্রীষ্মকালে মোটামুটি গরম পড়ে এবং শীতকালে বেশ ঠান্ডা পড়ে। ভেল্ট তৃণভূমি অঞ্চলে ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমির মাঝে মাঝে পপলার আর উইলো প্রভৃতি গাছ দেখা যায়। নেক্সট প্রশ্ন, কঙ্গো নদী অববাহিকা অরণ্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য ব্যাখ্যা করো, অথবা কঙ্গো নদীর অববাহিকায় সারা বছর সবুজ থাকে কেন সেটা ব্যাখ্যা করো। একই উত্তর হবে আনসারে। উত্তর লিখব উষ্ণ, এটা উষ্ণ, হ্যাঁ,
উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে কঙ্গো নদী অববাহিকায় গভীর নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য গড়ে উঠেছে। এই অরণ্য আদিম মানুষের আদি বাসস্থান। এখানে প্রচুর বৃষ্টিপাতের জন্য 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাতের জন্য এরূপ অরণ্য দেখা যায়। এই অরণ্য আমাজন নদীর সেলভা অরণ্যের পরেই স্থান অধিকার করে আছে। নেক্সট লিখব কঙ্গো নদী ব্যাখ্যা। এটা করব। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে কঙ্গো নদী। কঙ্গো নদী প্রবাহের দিক পশ্চিমে। কঙ্গো নদীর দৈর্ঘ্য নীল নদের চেয়ে কম হলেও জলপ্রবাহ যথেষ্ট বেশি। কঙ্গো নদীটির জল প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। কঙ্গো নদীটি বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকা সৃষ্টি হয়েছে বা তৈরি করেছে। নেক্সট লিখব কিসাঙ্গানি, বানডাকা, কিনশাসা, ব্রাজাভিল প্রভৃতি বড় বড় শহর কঙ্গো নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তর লিখব নীলনদের তীরে গড়ে উঠেছে প্রাচীন মিশরীয় সভ্যতা। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্প উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। অর্থাৎ মিশরের যা কিছুই সমৃদ্ধি তা নীলনদের জন্যই, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। নেক্সট প্রশ্ন, পার্কল্যান্ড সাভানা কি? উত্তর লিখব জিম্বাবুয়ে দেশে সাভানা তৃণভূমির মাঝে মাঝে যে ছোট ছোট জলাশয়গুলি অবস্থান করে তা উঁচু জায়গার থেকে দেখতে সবুজ ভেলভেটের মতো লাগে, তাকে পার্কল্যান্ড সাভানা বলে। নেক্সট প্রশ্ন, ভেল্ট কাকে বলে? উত্তর আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ দিকে দক্ষিণ আফ্রিকা দেশের যে শীতল নাতিশীতোষ্ণ তৃণভূমি অবস্থান করে তাকে ভেল্ট বলে। নেক্সট প্রশ্ন, পূর্ব আফ্রিকা মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কি? অথবা আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কি? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ হলো দুর্গম প্রাকৃতিক পরিবেশ। পয়েন্ট করে লিখব। এই পয়েন্টে লিখব আফ্রিকা মহাদেশটি পাহাড়, পর্বত, মালভূমি, গভীর অরণ্য, বৃহৎ মরুভূমি, অসংখ্য জলাভূমি, হ্রদ, হিংস্র বন্যজন্তুর উপস্থিতির জন্য খুবই দুর্গম। নেক্সট, অজ্ঞাত মহাদেশ। এই পয়েন্টে লিখব পূর্বে এই মহাদেশ সম্পর্কে মানুষ তেমন জ্ঞান ছিল না। প্রতিকূল জলবায়ু। এখানে লিখব প্রতিকূল জলবায়ু বলতে যেমন উষ্ণ তেমন আর্দ্র পরিবেশ। নেক্সট লিখব অনুন্নত পরিবহন ব্যবস্থা। এই পয়েন্টে আমরা লিখব প্রাকৃতিক দুর্গমতার জন্য আফ্রিকা মহাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল। তবে বর্তমানে আফ্রিকা মহাদেশ যথেষ্ট উন্নতি লাভ করেছে বা উন্নত হয়েছে। জনসংখ্যার বিচারে এটি এখন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূল ও উপকূল থেকে দূরে সমুদ্রের প্রভাব কিভাবে পড়েছে? উত্তর লিখব আফ্রিকা মহাদেশের চারদিকে সমুদ্র। পূর্বে লোহিত সাগর, উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত হওয়ায় আফ্রিকার সমুদ্র তীরবর্তী উপকূলে জলবায়ু সমভাবাপন্ন। উঁচু মালভূমি অঞ্চল ও সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের উষ্ণতার পার্থক্য বেশি হয়, অর্থাৎ জলবায়ু চরমভাবাপন্ন হয়। নেক্সট প্রশ্ন, আফ্রিকায় ক্রান্তীয় অঞ্চলে সাহারার মতো বড় মরুভূমি সৃষ্টি হলো কেন? উত্তর লিখব আফ্রিকা মহাদেশের উত্তর দিকে বিশাল সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে। আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে এই সাহারা মরুভূমির সৃষ্টির কারণ হলো মরুভূমিটি আয়ন বায়ুর গতিপথে অবস্থিত হওয়ার কারণে আয়ন বায়ু দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। যেহেতু শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাই তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পায়, ফলে বৃষ্টিপাত ঘটে না।
নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ, এটা উষ্ণ হবে, উষ্ণ ও আর্দ্র বায়ু বিক্ষিপ্ত হয়ে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। এই বায়ু বাষ্পধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না। নেক্সট প্রশ্ন, আফ্রিকায় কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকতে দেখা যায় কেন? উত্তর লিখব, আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও উষ্ণতা বেশি হওয়ার পরিবর্তে পর্বত চূড়ায় সারা বছর বরফ জমে থাকে। কারণ উচ্চতা ও উষ্ণতার মধ্যে সম্পর্ক হলো উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস। প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সি হারে হ্রাস পায়। তবে এই নিয়মটি বায়ুমণ্ডলের সকল স্তরে কার্যকারী হয় না। সেক্ষেত্রে কিলিমাঞ্জারো পর্বতের উচ্চতা যেহেতু 5895 মিটার, সেহেতু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানে সারা বছর বরফ জমে থাকে। ক্লিয়ার? তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব নেক্সট চ্যাপ্টারের। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা। আগের পার্টে আমি যা যা আলোচনা করেছি ডেসক্রিপশনে প্লেলিস্টে থাকবে, সেখান থেকে দেখে নিও।